শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। চলুন জেনে নেওয়া যাক আজকে সারাদিনের ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষিপ্ত রূপে। সিলেটে অপহরণকারীদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট অ.প.হ.র.ণ। সোমবার 21 মার্চ রাত 8টার দিকে সিলেট নগরের জিন্দাবাজার ব্লু ওয়াটার ভবনের পার্কিংয়ে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় দুজনকে আসামি করে গ্রেফতার করা হয়েছে আজ। 5 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ এবং বুধবার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। সোমবার গভীর রাতে কোতোয়ালি থানার ওসির নেতৃত্বে এসআই অঞ্জন দেবনাথ এবং সঙ্গীয় ফোর্স নিয়ে হামলাকারী দুজনকে গ্রেফতার করেছেন। অতঃপর অজ্ঞাত আসামিকে গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ এবং দুজন গ্রেফতারকৃত যারা হয়েছেন তারা হলেন সিলেট জালালাবাদ থানাধীন টুকের বাজার মইয়ারচর গ্রামের তমুজুল আলীর ছেলে শামীম আহমদ এবং একই গ্রামের মুক্তার আলীর ছেলে সোহেল রানা। সাংবাদিক মারুফ ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক এবং সোমবার অপহরণের চেষ্টার সময় ওই ভবনের গ্যারেজের নিরাপত্তা কর্মীরা তাকে এসে উদ্ধার করেন। এই সময় মারুফকে মারধর করে নগদ অর্থ এবং জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় অপহরণকারীর চেষ্টাকারীরা। একই সঙ্গে দেওয়া হয় তাকে হত্যার হুমকি। এই ঘটনায় আহত মারুফকে প্রাথমিক চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে কোতোয়ালি মডেল থানায় তিনি একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে নগরের জিন্দাবাজারস্থ ব্লু ওয়াটার শপিং মলের আন্ডারগ্রাউন্ডে মোটরসাইকেল পার্কিং করার সময় হঠাৎ করে 3 যুবক মারুফের উপর হামলা করে এবং একই সঙ্গে তারা অপহরণের চেষ্টা চালায়। এই সময় তার চিৎকারে আশেপাশের লোকজন তাকে সে উদ্ধার করেন এবং হামলার পুরো ঘটনা ব্লু ওয়াটার মার্কেটের সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে। সেখানে স্পষ্ট দেখা যায় অপহরণকারীদের কর্মকাণ্ড। সিসিটিভি ফুটেজে নেভি ব্লু রঙের শার্ট পরা একজনকে দেখা যায়। সাংবাদিক মারুফ বলেন, লোকজন এগিয়ে আসলেও 3 যুবক তার মানি ব্যাগ এবং নগদ 97,000 টাকা এবং জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় এবং যাবার সময় তাকে প্রাণে মারার হুমকিও দিয়ে যায়। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই নাজমুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিদের আদালতে চালান দেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এই ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রেক্ষিতে 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং একজন পলাতক রয়েছে, তাকে উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে এই ঘটনায় তীব্র প্রতিবাদ ও সব আসামিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করেছেন ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। বায়ু দূষণে টানা চতুর্থবারের মতো 2021 সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তকমা পেয়েছে বাংলাদেশ। 2021 সালে বিশ্বের 117টি দেশ, অঞ্চল ও ভূখণ্ড এবং 6,475টি শহরের বায়ুর মান নিয়ে বিশ্লেষণ করে সুইজারল্যান্ড ভিত্তিক দূষণ প্রযুক্তি সংস্থা IQR এই প্রকাশিত তথ্যটি শীর্ষে রয়েছে বাংলাদেশ। বিশ্ব বায়ুমান সমীক্ষা 2021 শীর্ষক প্রতিবেদনে IQAR এর দেশের পাশাপাশি বিশ্বের দূষিত দেশের রাজধানীর তালিকাও প্রকাশ করেছে। IQR এই তালিকায় সবচেয়ে দূষিত রাজধানী হচ্ছে নয়াদিল্লি এবং দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। পার্টিকুলার ম্যাটার বা PM 2.5 বস্তুকণার মানের উপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের বায়ু এবং শহরের তালিকা প্রকাশ করেছে IQAR। সংস্থাটি বলছে 2021 সালে বিশ্বের কোনো দেশই বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর নির্দেশিত বায়ুমানের লক্ষ্য পূরণ করতে পারেনি। গত বছরে WHO তার বায়ুমান নির্দেশক গাইডলাইন পরিবর্তনের পর জানায় ppm 2.5 নামে পরিচিত ছোট এবং বিপজ্জনক বায়ুকণার গড় ঘনত্ব বার্ষিক প্রতি ঘনমিটারে 5 মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয় এবং এর চেয়ে কম ঘনত্ব উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। সুইস এই সংস্থার মতে গত বছর সামগ্রিক বায়ুমান বিবেচনায় বিশ্বের সবচেয়ে দূষিত দেশ চিহ্নিত হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের বায়ুতে প্রাণঘাতী পার্টিকুলার ম্যাটার বা PM 2.5 এর উপস্থিতি প্রতি ঘনমিটারে ছিল 76.9%, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া সীমার চেয়ে কয়েক গুণ বেশি। এর আগে 2018, 2019 এবং 2020 সালে বাংলাদেশ ppm 2.5 এর উপস্থিতি ঘনমিটারে ছিল যথাক্রমে 97.1, 83.1 এবং 77.1 মাইক্রোগ্রাম। বাংলাদেশের পরপরই তালিকায় রয়েছে আফ্রিকার দেশ চাঁদ। এই দেশটি প্রথমবারের মতো IQR তালিকায় স্থান পেয়েছে। এছাড়া পাকিস্তান তৃতীয়, চতুর্থ স্থানে রয়েছে তাজিকিস্তান এবং ভারত রয়েছে 5ম স্থানে। IQR এর তথ্য বলছে 2021 সালে বিশ্বের মাত্র 3.4% শহর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত বায়ুমানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে। তবে বিশ্বের 93টি শহরে PM 2.5 এর মাত্রা WHO এর প্রস্তাবিত স্তরের চেয়ে 10 গুণ বেশি ছিল। ভোজ্য তেল, পেঁয়াজ, ডাল এবং সিলিন্ডার গ্যাস সহ নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে আগামী 28 মার্চ সোমবার সারা দেশে ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত অর্ধ দিবস হরতাল সফল করতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নেতৃবৃন্দ সিলেট নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছেন। আজ মঙ্গলবার
বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত সিলেট নগরের থোপাদিঘি, রংমহল টাওয়ার, বন্দর বাজার, মহাজনপট্টি, সুরমা মার্কেট এলাকায় বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ লিফলেট বিতরণ গণসংযোগ করেন। গণসংযোগ এবং লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বাসু জেলা আহ্বায়ক এবং অন্যান্যরা। গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, লাগামহীন দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে জনজীবনে দুর্বিষহ হয়ে উঠেছে এবং মানুষ সারাদিন যা আয় করে তা দিয়ে সংসারের নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনার সামর্থ্য যাদের থাকে না। পৃথিবীর গাড়ির পিছনে মানুষের দীর্ঘ সারি তার প্রমাণ। সরকার আর জনগণের দিকে না তাকিয়ে ব্যবসায়ীদের স্বার্থ দেখছে। নেতৃবৃন্দ সামনে রোজার মাসে নতুন করে দাম বৃদ্ধির চক্রান্ত চলছে, তাই 28 মার্চের হরতাল সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সুনামগঞ্জের দুয়ারা বাজারে দ্বিতীয়বার বিয়ে করতে এসে বরকে আটক করা হয়েছে এবং অ.প.হ.র.ণ মুচলেকা দিয়ে তাকে ছাড় দেওয়া হয়েছে। সোমবার 21 মার্চ সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে কনের পিতার বাড়িতে। প্রতারক বর রশিদ ওরফে শামীম একই উপজেলার বগলা ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের রজব আলীর ছেলে সূত্র জানায়, সকালে রফাদফা শেষে সোমবার 21 মার্চ বিয়ের দিন ধার্য করা হয়েছিল। এদিকে সকল আয়োজন শেষে সোমবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছিল কনের বাড়ির লোকজন। ঠিক এই সময় বর স্বামীর প্রথম স্ত্রী এবং সন্তান রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে খবর পান তারা। এদিকে নির্ধারিত সময়ে কোলেকে তুলে নিতে এলে বাড়িতে উপস্থিত হন বরের লোকজন। এ সময় প্রথম বিয়ের কথা গোপন রাখায় দ্বিতীয় বিয়ে করতে আসার কারণে প্রতারক বর শামীম ওরফে রশিদকে তার পিতা রজব আলীকে আটক করছে স্থানীয়রা। তখন বিয়ের আয়োজনের খরচাপাতি সহ মুচলেকা আদায়ের মাধ্যমে তারা ছাড় পেয়েছে এবং বিয়ে পণ্ড হলে এই সময় পুরো এলাকায় হুলস্থুল ছড়িয়ে পড়েছিল। আটকে আছে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির 11 লাখ আবেদন। নাগরিকত্ব প্রমাণ জটিলতা, সার্ভার থেকে জন্ম নিবন্ধন গায়েব হওয়া, বাড়ি বাড়ি গিয়ে ভোটারের তথ্য সংগ্রহ না করা সহ বিভিন্ন কারণে ভোটার হতে পারছেন না দেশের 11 লাখ নারী পুরুষ। এর মধ্যে সিলেট বিভাগে রয়েছেন প্রায় 76,000 জন। নির্বাচন কমিশনের সার্ভারে সংরক্ষিত তথ্য অনুযায়ী দেশে মোট বর্তমানে ভোটার সংখ্যা 11,32,87,010 জন। এদের মধ্যে পুরুষের সংখ্যা 5,76,89,000 এবং নারী রয়েছেন 5,55,97,000 জন। জানা যায়, ভোটার তালিকায় অন্তর্ভুক্তির লক্ষ্যে অনলাইনে 11,14,229 জনের আবেদন পড়েছে। এর মধ্যে সিলেট বিভাগে রয়েছেন 75,889 জন, যেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া শুরু হয়েছে। বিদায়ী কে এম নুরুল হুদা কমিশন 2021 সালে নতুন ভোটারের সংখ্যা সংগ্রহের উদ্যোগ নিলেও সেটি হয়নি। তথ্য সংগ্রহ বাড়ি বাড়ি হবে নাকি সম্পূর্ণ নির্ধারিত কিছু কেন্দ্রে হবে, সেই মত পার্থক্যের কারণে উদ্যোগ আলোর মুখ দেখেনি। এরপর ভোটার নিবন্ধন ইসির মাঠ পর্যায়ে নির্বাচন অফিসে গিয়ে অফলাইন এবং অনলাইনে পাওয়া আবেদন 2019 সালে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহের সময় 16 বছর বয়সীদের যে তথ্য সংগ্রহ করা হয়েছিল তাদের তথ্য চলতি মাসে ভোটার তালিকায় হালনাগাদ করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে সাংবিধানিক এই সংস্থাটির সমন্বয়ে সার্ভার কার্যপত্র একই সমস্যার বিষয়টি উঠে এসেছে। এই কার্যপত্র অনুযায়ী সিলেটে 75,889 জনের ভোটার হওয়ার আবেদন জমা পড়েছে, তবে সবথেকে বেশি ঢাকা অঞ্চলে। সেখানে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন জমা পড়েছে প্রায় 2,09,088টি। এর পরের অবস্থানে কুমিল্লা জেলা এবং সেখানে রয়েছে 2,02,680টি আবেদন ঝুলে রয়েছে। মৌলভীবাজারের জুড়িতে 300 ইয়াবা ট্যাবলেট সহ 2 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা উপজেলার জায়ফারনগর ইউনিয়নের জাঙ্গিরা গ্রামের মৃত শিশু মিয়ার পুত্র মোহাম্মদ কামাল হোসেন এবং একই ইউনিয়নের চম্পকলতা গ্রামের আব্দুল হালিমের পুত্র বাতেন। তাদের বয়স যথাক্রমে 47 এবং 30 বছর। মঙ্গলবার সকালে জুড়ি উপজেলার থানার পুলিশ জায়ফারনগর ইউনিয়নের জাঙ্গিরাই মসজিদের সামনে থেকে তাদেরকে আটক করে দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেটগুলো পেয়েছে। জুড়ি থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন নিয়ন্ত্রণ মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সিলেট বিভাগের কিছু খবর। এবারে চলে যাচ্ছি জাতীয় পর্যায়ে। চট্টগ্রামে গুদামে মজুত করা টিসিবির বিপুল পণ্য জব্দ করা হয়েছে। এ সময় মোহাম্মদ রাশেদ নামে টিসিবির এক ডিলার সহ 3 জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার ভোর থেকে বেলা 11টা পর্যন্ত সিমেন্ট ক্রসিং এলাকায় রাশেদের গুদামে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে। মজুত করে রাখা 2,000 লিটার সয়াবিন তেল, 500 কেজি চিনি এবং 500 কেজি ডাল জব্দ করা হয়েছে। র্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম.এ. ইউসুফ জানিয়েছেন, গোপন সংবাদ পেয়ে গুদামে অভিযান চালিয়েছেন তারা এবং সে সময় চাল, চিনি এবং ডাল তারা পেয়েছেন। কেন গুদামে রাখা হয়েছিল তার খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং ডিলার রাশেদ সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একই গুদাম থেকে বিপুল পরিমাণ চালও জব্দ করা হয়েছে এবং সেগুলো টিসিবি থেকে বরাদ্দ কিনা তা খবর খতিয়ে দেখা হচ্ছে। গাজীপুরে বাস চাপায় এক পোশাক শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। আজ মঙ্গলবার বেলা 2টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের এলাকায় ঘটনাটি ঘটে। এতে প্রায় আড়াই ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এক পর্যায়ে উচ্ছেদ শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর এবং 2টি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কের 2 পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল।
পুলিশ জানায় ভোগড়া এলাকার আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামের একটি পোশাক কারখানা রয়েছে এবং আজ দুপুরে ওই কারখানার শ্রমিকেরা দুপুরের খাবার খেয়ে কাজে ফিরছিলেন। এ সময় মোহাম্মদ মনির হোসেন নামের ওই কারখানার এক ইলেকট্রিশিয়ান মহাসড়ক পার হতে গেলে ঢাকাগামী শৌখিন পরিবহনের একটি বাসের ধাক্কায় রাস্তায় পড়ে যান এবং মনির হোসেন গুরুতর আহত হন। পরে তাকে গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং এদিকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই তিনি মারা যান। খবর ছড়িয়ে পড়াতে ওই কারখানার শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন এবং মহাসড়ক দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফেসবুক টিকটকের মাধ্যমে পরিচয় দুই কিশোরীর। বন্ধুত্ব থেকে গড়িয়েছে প্রেমের সম্পর্কে। প্রেমের টানে সংসার করতে নোয়াখালী থেকে ছুটে এসেছেন কিশোরী এক টাঙ্গাইলে। 15 এবং 17 বছর বয়সে ভালোবেসে সংসার করতে চান। পরিবার মেনে না নিলে পালিয়ে গিয়ে গার্মেন্টসে কাজ করে জীবন চালাতে তারা প্রস্তুত। টাঙ্গাইলের বসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা গ্রামের আজহার আলীর মেয়ে আখি তার প্রেমের টানে টাঙ্গাইলে ছুটে এসেছেন নোয়াখালী নুরুল ইসলামের মেয়ে বিলকিস। গতকাল 21 মার্চ ঘটনাটি ঘটেছে। জানা যায় ফেসবুক ও টিকটকে তাদের পরিচয়। এরপর দীর্ঘ হোয়াটসঅ্যাপে কথা হয়। দীর্ঘদিন জড়িয়ে পড়েন ভালোবাসায়। 3 মাস আগে দুইজন ঘর ছেড়ে এসেছিলেন। পরে পরিবারের চাপে বাড়িতে ফিরতে বাধ্য হয় তারা। এবার আখির কাছে ছুটে এসেছেন বিলকিস। এই ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন বাংলাদেশের সমলিঙ্গের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়টি স্বীকৃত নয়। দুই কিশোরী সহ অযৌক্তিক দাবি মেনে নেওয়ার মতো নয়। খুব দ্রুত দুই মেয়েকে পৃথক করা প্রয়োজন। এই প্রসঙ্গে আখির বাবা বলেন 1.5 মাস যাবৎ তার পালক মেয়েকে নিয়ে আসেন এবং তার একমাত্র সন্তান। কাজেই তিনি খুব কষ্ট পেয়েছেন এবং নোয়াখালীর ওই মেয়েটিকে তার বাড়িতে চলে যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সে যায়নি। স্থানীয় ইউপি সদস্য সেকান্দার আলী স্বপন বলেছেন নোয়াখালীর ওই মেয়েটি রবিবার সন্ধ্যায় এসেছিল তাদের বাড়িতে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং দুই কিশোরের দাবি তারা কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না। তারা গার্মেন্টসে চাকরি করে জীবন চালাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এবারে চলে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে। বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া 23 কিশোর কিশোরী দেশে ফিরেছে। মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের 23 জনকে হস্তান্তর করেছে ভারতের ইমিগ্রেশন পুলিশ। এই সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার প্রথম সেক্রেটারি শামীমা ইয়াসমিন স্মৃতি এবং বাংলাদেশের পক্ষে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিলা বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন। বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন দেশে ফেরত আসাদের বয়স 25-এর নিচে। বিভিন্ন সময় ভারতে গিয়ে কেউ হারিয়ে যায়, আবার কেউ কেউ পুলিশের কাছে আটক হয়ে আদালতের মাধ্যমে সেফ হোমে ছিল। 23 জনকে ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সেক্রেটারি শামীমা ইয়াসমিন স্মৃতি বলেন কেউ কেউ পাচারের শিকার, আবার কেউ কেউ অবৈধভাবে অবস্থানের কারণে পুলিশের কাছে আটক হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং তার সহযোগীদের হত্যা করতে রাশিয়ার ভাড়াটে সেনাদের এলিট একটি গ্রুপ আবারও দেশটিতে ঢুকেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। গত রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে দেওয়া এক বার্তায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ এক রুশ প্রোপাগান্ডাকারী এবং মালিক ইভেজন প্রিগজনের সাথে যুক্ত যোদ্ধাদের আরেকটি দল ইউক্রেনে আসতে শুরু করেছে। ইউক্রেন রাজনৈতিক এবং সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের হত্যা করে তাদের প্রধান কাজ। 44 বছর বয়সী প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বরাবরই দাবি করে আসছেন তিনি রাশিয়ার 1 নম্বর টার্গেট এবং তার পরিবার 2 নম্বরে রয়েছে। এছাড়া চলতি মাসের শুরুতে ইউক্রেনীয় প্রেসিডেন্টের অন্যতম প্রধান একজন উপদেষ্টা জানিয়েছেন 1 ডজনেরও বেশি হত্যা চেষ্টার থেকে বেঁচে গেছেন জেলেনস্কি। নিউ ইয়র্ক পোস্ট বলছে ভ্লাদিমির জেলেনস্কিকে হত্যায় আগের কিছু প্রচেষ্টার সঙ্গে ওয়ানগারা যুক্ত ছিল। রুশ প্রেসিডেন্টের সরকারি ভবন, ক্রিমিনাল সমর্থিত প্রাইভেট আধা সরকারি এই বাহিনীটি সারা বিশ্বের সবচেয়ে খারাপ কিছু নৃশংসতার সাথে যুক্ত রয়েছে এবং একই সঙ্গে এটি পুতিনের শেফ নামেও পরিচিত একজন অলিগার্কের মাধ্যমে পরিচালিত হয়। এবারে চলে যাচ্ছে খেলার খবরে। উইকেটটা এমনিতেই স্লো ছিল, ভারতের বোলাররা ছিলেন শক্তিশালী, এর মধ্যেই 2-1 জন বল করে আরও স্লো। রান তুলতে তাই বাংলাদেশকে করতে হয়েছে বেশ কষ্ট। মাঝে ব্যতিক্রম হয়ে থেকেছেন সালমা খাতুন। ইভেন্ট ছিল শর্টও খেয়েছেন, কিন্তু এবার একা লড়াই আর কতটুকু যাওয়া যায়। হ্যামিল্টনে ভারতের বিপক্ষে নারী বিশ্বকাপের ম্যাচে 110 রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশের সামনে 230 রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত। জবাব দিতে নেমে 119 রানে অল আউট হয়ে গেছে নেগার সুলতানা জ্যোতির দল। ভারতকে জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। 5 ওভার শেষে স্কোরবোর্ডে কেবল 12 রান। এই চাপের মধ্যে নিজের উইকেট রেখে আসেন শারমিন আক্তার। তারপর অফ স্ট্যাম্পের বাইরে বল স্প্লিটে এসে দাঁড়িয়ে থাকা স্নেহার হাতে রান ক্যাচ তুলে দেন তিনি। 3 নম্বরে খেলতে নামা ফারজানা হককেও বেশ কিছুক্ষণ ভুগতে হয়। 11 বলেও কোনো রান করতে পারেননি তিনি। পূজা বস্ত্রকরের বলে এলবিডব্লিউ হয়ে ফাঁদে পড়েন ফারজানা। অধিনায়ক নিগার সুলতানাও 11 বলে 3 রান করে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেছেন। ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ধুমধুমার ব্যাটিং আর ঝাঁকড়া চুলের নজর কেড়ে। তবে মহেন্দ্র সিং ধোনি এরপর নিজে ম্যাচ পড়ার ক্ষমতা ক্রিকেটীয়দের প্রজ্ঞার ছাপ ফেলেছেন ফিনিশার বলে। তবে সেসব এখন সোনালি অতীত। ক্যারিয়ারের সামনে থাকা ধোনি এখন যার ফিনিশার ধোনি নন, সে কথাটাই মনে করে দিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার রিতেন্দ্র সিং।
জানালেন ধোনি এখন কেবল আছেন নিজের ছায়া হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন, তবে মহেন্দ্র সিং ধোনি আইপিএলে খেলে যাচ্ছেন দিব্যি। ব্যাট অবশ্য তার পক্ষে কথা বলছে না। 2020 মৌসুমে নিজের ব্যাট হাসেনি, তার দলও পার করেছে এক আসর। এরপর গেল মৌসুমে তার দল শিরোপা জিতেছে বটে, কিন্তু ধোনির ব্যাট হাসেনি সেবার। 2020 মৌসুমে করেছিলেন 200 রান, পরের মৌসুমে তার ব্যাট থেকে এসেছে মোটে 114 রান। এ সময় একটি 50ও করতে পারেননি ধোনি। এর পিছনে ব্যাটিং অর্ডারে ধোনির অবস্থানেরও দায় আছে। সাবেক ভারতীয় অধিনায়ক এখন নামেন ব্যাটিং অর্ডারের বেশ পরে। ক্রিজে থিতু হতেও তার সময় লাগে বেশ, সে কারণে রীতান্দর জানাচ্ছেন ধোনির আরও উপরের দিকে ব্যাট করা উচিত ছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারাদিনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।